চলুন আজ আমরা এমন একটা দারুণ জিনিস নিয়ে কথা বলি যা অনুমানকে একেবারে পাকা তথ্যে পরিণত করে ফেলে। আমরা দেখব কিভাবে ছোট ছোট আইডিয়াগুলো ডেটার সাহায্যে বিশাল সাকসেসে পরিণত হতে পারে। ধরুন আপনার মাথায় একটা দারুণ আইডিয়া আসলো, মনে হচ্ছে এটা আপনার ওয়েবসাইট বা অ্যাপকে একদম বদলে দেবে, কিন্তু আপনি কিভাবে 100% নিশ্চিত হবেন যে এই পরিবর্তনটা আসলে ভালো হবে, কাজ করবে তো? আর সত্যি বলতে কি অনেক সময় করে না। এটাই কিন্তু বাস্তবতা। শুধু অনুমানের উপর ভরসা করে বড় সিদ্ধান্ত নেওয়াটা বেশ রিস্কি একটা ব্যাপার। অনেক সময় দেখবেন সেরা আইডিয়াগুলো কিন্তু ব্যবহারকারীদের কাছে ঠিকমতো পৌঁছায় না। তাহলে প্রশ্ন হলো, এই যে অনিশ্চয়তা, এই অনুমানের খেলা, এখান থেকে বেরোনোর উপায়টা কি? এখানেই আসছে A/B টেস্টিং। এটাকে বলতে পারেন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ধরুন একটা ওয়েব পেজ বা একটা ইমেল বা কোনো অ্যাপের দুটো আলাদা ভার্সন বানানো হলো, নাম দিলাম এ আর বি। এরপর ইউজারদের দুটো দলে ভাগ করে দেওয়া হলো। এক দলকে দেখানো হলো এ ভার্সনটা, আরেক দলকে দেখানো হলো বি ভার্সনটা। তারপর শেষে শুধু ডেটা অ্যানালাইজ করে দেখা হয় কোন ভার্সনটা আমাদের আসল লক্ষ্যে পৌঁছাতে বেশি সাহায্য করছে। সিম্পল। এখানে একটা দারুণ উদাহরণ দেখুন। দুটো আলাদা ইমেল, কিন্তু পার্থক্যটা কোথায়? শুধু একটা লাইনে। একটাতে লেখা অফারটি এই শনিবার শেষ হচ্ছে, আর তাতে সাড়া পাওয়া গেল 5%। অন্যটায় লেখা অফারটি শীঘ্রই শেষ হচ্ছে, আর তাতে সাড়া আসলো মাত্র 3%। ভাবুন একবার, সামান্য একটা শব্দের ইদিক ওদিক আর ফলাফলে কি বিশাল তফাৎ। এটাই হলো A/B টেস্টিংয়ের আসল পাওয়ার। তো এই যে এত পাওয়ারফুল একটা আইডিয়া, এটা কিন্তু এমনি এমনি কাজ করে না। এর পেছনে একটা গোছানো প্রসেস আছে। চলুন এখন আমরা সেই প্রসেসটার ভেতরে একটু ঢুকে দেখি, যেটা বারবার ব্যবহার করে বেস্ট রেজাল্ট পাওয়া সম্ভব। একটা সফল A/B টেস্টের জন্য মূলত এই 5টা স্টেপ ফলো করা হয়। প্রথমে আপনার লক্ষ্যটা ঠিক করতে হবে, মানে আপনি কি অর্জন করতে চান, যেমন ওয়েবসাইটে সাইন আপ বাড়ানো। এরপর একটা হাইপোথেসিস বা অনুমান তৈরি করতে হবে, যেমন ধরুন সাইন আপ বাটনের রং সবুজ করলে হয়তো ক্লিক বেশি পড়বে। 3 নম্বরে এই অনুমানের ওপর ভিত্তি করে দুটো আলাদা ভেরিয়েন্ট বানাতে হবে। 4 নম্বর ধাপে ইউজারদের ওপর টেস্টটা চালাতে হবে। আর সবশেষে 5 নম্বর ধাপে রেজাল্ট দেখে যেটা জিতেছে সেই ভার্সনটা সবার জন্য পার্মানেন্টলি চালু করে দিতে হবে। এই উপমাটা কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়, তাই না? ভাবুন তো, আইডিয়ার গ্ল্যাডিয়েটর ফাইট, মানে এখন যেটা চলছে সেটা হলো চ্যাম্পিয়ন, আর যে নতুন ভার্সনটা আমরা টেস্ট করছি সেটা হলো চ্যালেঞ্জার। ডেটার লড়াইয়ে যদি চ্যালেঞ্জার জিতে যায়, তাহলে সেটাই হয়ে যায় নতুন চ্যাম্পিয়ন। এখনকার দিনে এই সব টেস্ট কিন্তু আর হাতে কলমে করা হয় না। এর পেছনে আছে খুবই পাওয়ারফুল সব সফটওয়্যার আর প্ল্যাটফর্ম, মানে একটা বিশাল ইকোসিস্টেমই আছে যা পুরো প্রসেসটাকে অটোমেটিক আর অনেক সহজ করে দিয়েছে। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের টুল পাওয়া যায়, যেমন ধরুন অ্যাম্প্লিটিউডের মতো ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। এগুলো অ্যানালিটিক্স আর টেস্টিং দুটোই একসাথে করে। আবার অপটিমাইজলির মতো এন্টারপ্রাইজ গ্রেড প্ল্যাটফর্মও আছে, যেগুলো বিশেষভাবে বড় কোম্পানিগুলোর জন্য বানানো। আরেকদিকে লঞ্চ ডার্কলির মতো টুলগুলো নতুন কোনো ফিচার ম্যানেজ করার জন্য বা ধীরে ধীরে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব কাজের। আচ্ছা, একটা দুটো টেস্ট চালানো তো এক জিনিস, কিন্তু এটাকে পুরো কোম্পানির কালচারে পরিণত করা কিন্তু একদম অন্য ব্যাপার। চলুন এবার দেখি বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কিভাবে এই টেস্টিংকে তাদের ডিএনএর একটা অংশ বানিয়ে ফেলেছে। নেটফ্লিক্সের এই কথাটা ভাবুন একবার, কি অসাধারণ! এটা একদম পরিষ্কার করে দেয় যে একেবারে টপ লেভেলে কিন্তু অনুমান বা ব্যক্তিগত মতামতের কোনো জায়গা নেই। ওদের প্রায় প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হয় ইউজারদের আচরণের ওপর ভিত্তি করে পাওয়ার ডেটা দিয়ে। আর এই ডেটাটা তারা পায় কোথা থেকে? ওই A/B টেস্টের মাধ্যমে। আর এই সংখ্যাটা দেখুন, এটা ওদের কাজের বিশালতার একটা প্রমাণ। 150 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার, ভাবা যায়? এই কোটি কোটি মানুষের এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্সকে কিন্তু প্রতিনিয়ত আরও ভালো করার চেষ্টা করা হচ্ছে, হাজার হাজার ছোট বড় টেস্টের মাধ্যমে। অবশ্যই এত বড় স্কেলে কাজ করাটা কোনো সহজ কথা নয়। নেটফ্লিক্সকে অনেক বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যেমন বিশাল ডেটা ম্যানেজ করা, টেস্টের রেজাল্টগুলো যেন বারবার একই থাকে তা নিশ্চিত করা, আর বিভিন্ন টিমের জন্য অ্যানালিসিসকে সহজ করে তোলা।
আর এই সব সমস্যার সমাধান হিসেবে তারা কি করেছে? তারা নিজেদের একটা শক্তিশালী ইন-হাউস এক্সপেরিমেন্টেশন প্ল্যাটফর্মই বানিয়ে ফেলেছে, যা তাদের ডেটা সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ারদের হাতে অসাধারণ ক্ষমতা তুলে দিয়েছে। তো দিনের শেষে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যবহারকারীরা কিন্তু তাদের আচরণের মাধ্যমে, তাদের ক্লিকের মাধ্যমে সব সময় আমাদের বলে দিচ্ছে তারা কি চায় আর কি চায় না। আসল প্রশ্নটা হলো, ডেটার এই ভাষায় তাদের কথা শোনার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত?